প্লিজ ওর কথা আর মনে করিয়ে দিস না। আমি এসব শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, বলবো না। চল বাসে যাব। আচ্ছা। চলো তোমাদের বাসায় পৌঁছে দিয়ে আসি। না, আপনাকে কষ্ট করে। ঐশীর কথা শেষ হওয়ার আগেই আহাদ বলে, তোমাদের পৌঁছে দিয়ে আসাতে আমার কোনো কষ্ট হবে না। আর হ্যাঁ, আমার সাথে যেতে না চাইলে তোমাকে আমি যেতেই দেবো না। এখন তুমি বলো, যাবে কি যাবে না? যাব। তাহলে চলো। ওরা বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। আহাদ ড্রাইভিং সিটে, ঐশী আহাদের পাশের সিটে আর রোজা পেছনের সিটে বসেছে। আহাদ গাড়ি স্টার্ট দেয়। বেশ কিছুক্ষণ পর ঐশীদের বাসার সামনে চলে আসে। ওরা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। আমরা যাচ্ছি, আপনি চলে যান। আমিও তোমার সাথে যাব। মাথা খারাপ নাকি আম্মু? আপনাকে দেখে ফেলবে। দেখবে না। কিভাবে? আমি লুকিয়ে থাকবো, চলো। কিন্তু ওহো, এত কিন্তু টিন্তু না করে চলো তো। ওরা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঐশী কলিং বেলে চাপ দিয়ে ভয়ে ঢোকিলে দরজা থেকে কিছুটা দূরে ডান পাশে দাঁড়িয়ে থাকা আহাদের দিকে তাকায়। আহাদ ওকে ভয় পেতে দেখে ফিক করে হেসে দেয়। ঐশী রেগে ওকে কিছু বলবে তার আগে আমেনা দরজা খুলে। তোমাদের এত দেরি হলো যে? এ কি মা, তোমার ঠোঁট কাটলো কিভাবে? আর হাতে কাঁধে ক্ষত হলো কিভাবে? রোজা কিছু বলবে তার আগে ঐশী ওকে থামিয়ে দিয়ে বলে, আম্মু, আসার সময় রিক্সা থেকে পড়ে গিয়েছিলাম, তাই হাত ঠোঁট কেটে গেছে। কি বলো? একটু সাবধানে চলতে পারো না? যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত তখন কি হতো? বাহিরে দাঁড়িয়ে থেকো না, ভিতরে এসো। ঐশী ঘাড় ঘুরিয়ে আহাদের দিকে একবার তাকিয়ে ভেতরে চলে যায়। রোজাও ওর সাথে ভেতরে যায়। আমেনা দরজা লাগিয়ে দেয়। আহাদও আর দাঁড়িয়ে না থেকে চলে যায়। রাতে আমেনা ঐশীকে খাবার খাইয়ে মেডিসিন খাইতে, মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে গায়ে চাদর দিয়ে মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে লাইট অফ করে চলে যান। ঐশী শুয়ে আছে কিন্তু ওর চোখে ঘুম নেই। দু চোখের পাতা এক করতে পারছে না। চোখটা বন্ধ করলে রবিনের চেহারা ভেসে ওঠে। তখনকার ঘটনাগুলো চোখের সামনে ভেসে ওঠে। ঐশী অনেকক্ষণ এপাশ ওপাশ করে কিন্তু ঘুম আসে না। বেশ কিছুক্ষণ পর ও বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। রুমের লাইট জ্বালিয়ে বসে রয়। ড্রেসিং টেবিলের উপর মেডিসিনের বক্স দেখতে পেয়ে উঠে মেডিসিনের বক্স থেকে 3টা স্লিপিং পিল হাতে নেয়। হাতে 3টা ওষুধের দিকে তাকিয়ে আছে ঐশী। খাবে নাকি খাবে না বুঝতে পারছে না। শেষমেশ ভেবে নেয় ওষুধ খাবে। ওষুধগুলো মুখে নিলেই আহাদ ফোন করে। ঐশী হাতে ওষুধ নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়। এতক্ষণ যাবৎ ঐশীর সব কাজকর্ম আহাদ ল্যাপটপে দেখছিল। হ্যাঁ, আহাদ ঐশীর রুমে হিডেন ক্যামেরা লাগিয়েছে। এ বিষয়ে ঐশী এখনো কিছু জানে না। ঐশীর অজান্তেই কাজটা করেছে আহাদ। আহাদ টেবিলে বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল। পাশে অন্য ল্যাপটপে ঐশীর রুমের ফুটেজ দেখা যাচ্ছিল। আহাদ কাজের ফাঁকে ফাঁকে ঐশীকে দেখছিল। ঐশীর রুমের লাইট অফ হতেই আহাদ ওই ল্যাপটপ থেকে চোখ সরিয়ে নিজের কাজে মন দেয়। কিন্তু বেশ কিছুক্ষণ পরই ঐশীর রুমের লাইট জ্বলে ওঠে। আহাদেরও চোখ পড়ে সেদিকে। আহাদ কাজ রেখে ওকে দেখে। ওর কাজকর্ম দেখে আহাদ বুঝতে পারে ঐশীর ঘুম আসছে না, তাই স্লিপিং পিল খেতে চাইছে। স্লিপিং পিল খাওয়ার আগেই আহাদ ঐশীকে কল দেয়। ঐশী এখনো হাতে ওষুধ নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। আহাদ 5 বার কল দিয়ে ফেলেছে কিন্তু ঐশী কল রিসিভ করছে না। এখনো ফোন পাচ্ছে। ঐশী ভাবলো না, এবার ফোনটা ধরা উচিত। যা ভাবা তাই কাজ। ঐশী কল রিসিভ করে। বলুন। ঘুম আসছে না? না। আচ্ছা, আমার সাথে কথা বলো, ঘুম চলে আসবে। আহাদ ঐশীকে এটা সেটা বলেছে। ঐশী আহাদের কথার উত্তরে হু হাঁ করেছে। অনেকক্ষণ এভাবে কথা বলতে বলতে ঐশীর ঘুম চলে আসে। ও ফোন কানে নিয়েই ঘুমিয়ে পড়ে। রুমের লাইটটাও অফ করেনি। আহাদ ওর দিকে তাকিয়ে মুচকি হাসে। ওকে দেখতে দেখতে রাত পার করে দেয়। দেখতে দেখতে কেটে গেল 3 মাস। এ কদিন বেশ ভালোভাবেই কেটেছে। প্রথম কয়েকদিন ঐশী ডিপ্রেশনে ছিল, কিন্তু আহাদ আর রোজা ওকে ডিপ্রেশনে ভুগতে দেয়নি। সারা দিন ওরা এটা সেটা করে ঐশীর মন ভালো করার চেষ্টা করেছে। দিন কাটতে লাগলো। ঐশীর মাথা থেকে রবিনের স্মৃতিও আস্তে আস্তে মুছতে শুরু করলো। সেদিনের পর থেকে ঐশীর দিকে কেউ চোখ তুলে তাকানোর দুঃসাহস করে না। সবাই জানে ওর দিকে তাকালেও আহাদ ওদেরকে মেরে ফেলবে। প্রতিদিন আহাদ একবার করে ভার্সিটিতে এসে ঐশীর সাথে দেখা করে যায়। ঐশীর প্রতি ওর ভালোবাসা, কেয়ারিং দিন দিন বেড়েই চলেছে। ঐশীও এখন ওর কেয়ারিংয়ে অভ্যস্ত হয়ে গেছে। ঐশীও বুঝতে পারছে ও আস্তে আস্তে আহাদের মায়ায় পড়ে যাচ্ছে। সকালবেলা ঐশী ঘুম থেকে উঠে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। কাল রাতে আমেনা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, তাই ঐশী আর ওনাকে ডাকতে না, নাস্তা না করে ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়। দরজা লক করে নিচের তালার এক ভাড়াটিয়ার কাছে চাবি দিয়ে যায় আর বলে যায় 3 ঘন্টা পর যেন সে দরজা খুলে দেয়। ওই ভাড়াটিয়াও ঠিক আছে বলে।
ঐশী বাসা থেকে বের হয়ে মেন রোডে যেয়ে রিক্সার জন্য অপেক্ষা করে। রিক্সা পেতেই রিক্সায় চড়ে বসে। রোজা আজ একটু লেট করে যাবে, তাই ঐশী একাই যাচ্ছে। ঐশী ভার্সিটির পুকুরের দিকটাই চলে আসে। সেখানে রাখা চেয়ারটায় বসে পড়ে। টেবিলের উপর ব্যাগ রেখে কলম খাতা বের করে ম্যাথ করতে বসে যায়। ক্লাস শুরু হতে এখনও সময় আছে, তাই ঐশী এদিকটাই এসে বসেছে। বেশ কিছুক্ষণ পর ঐশী যখন মনোযোগ দিয়ে ম্যাথ করছিল, তখন কি যেন এসে পেছন থেকে ঐশীর চোখ ধরে। ঐশী এসে ব্যক্তির হাতের উপর হাত রাখতে বুঝতে পারে এটা আহাদ ছাড়া আর কেউ না। ঐশী মুচকি হেসে বলে, আমি জানি এটা আপনি আহাদ। আহাদ মুচকি হেসে ঐশীর চোখ থেকে হাত সরিয়ে ওর পাশে বসে। ঐশী মুচকি হেসে আহাদের দিকে তাকায়। টেবিলের উপর চোখ পড়তেই ঐশী অবাক হয়ে যায়। লম্বা টেবিলটার পুরোটা জুড়ে র্যাপিং করা ডালা রাখা হয়েছে। এত বড় ডালা দেখে ঐশী অবাক হয়ে যায়। ওকে আরো অবাক করে দিয়ে আহাদ ওর দিকে বড় গোলাপের তোড়া বাড়িয়ে দিয়ে বলে, হ্যাপি বার্থডে মাই লাভ। ঐশী অবাক হয়ে যায়। আজ ওর বার্থডে, তা ওর মনেই নেই। ঐশী অবাক হয়ে বলে, আপনার মনে ছিল? কি করে ভুলি বলো? মহারানী ফুলগুলো গ্রহণ করুন। ঐশী মুচকি হেসে আহাদের হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে নেয়। আচ্ছা, এই ডালাতে কি আছে? নিজেই দেখে নাও। আহাদের কথা মতো ঐশী পাশের চেয়ারে তোড়াটা রেখে র্যাপিং খুলতে শুরু করে। ওয়েট, আমিও হেল্প করছি। আহাদ ঐশী দুজনে মিলে ডালাটার র্যাপিং খুলছে। র্যাপিং খোলা মাত্রই ঐশী আরো চমকে ওঠে। ডালাতে রয়েছে অনেকগুলো শাড়ি। এত শাড়ি? কই এত? এখানে তো মাত্র 22টা শাড়ি আছে। 22টি? ঐশীর নাকে টোকা দিয়ে বলে, হ্যাঁ 22টা, কারণ আজ আমার জান 22 বছরে পা দিয়েছে। এটাই চমকে যাচ্ছ? তোমার জন্য আরো সারপ্রাইজ আছে। আরো সারপ্রাইজ? জি মহারানী। আহাদ কল করে ওর গার্ডদের আসতে বলে। সাথে সাথে দুটো গার্ড দুটো ডালা নিয়ে হাজির হয়। ওদের হাতে ডালা দেখে ঐশী আহাদকে জিজ্ঞেস করে, এই ডালাগুলোতে কি আছে? একটি ডালাতে সব শাড়ির সাথে ম্যাচ করে 2 মুঠ করে মোট 44 মুঠ কাচের চুড়ি আছে, আর অপর ডালাতে সব শাড়ির সাথে ম্যাচ করে মোট 22 জোড়া ঝুমকো আছে। এত কিছুর কি কোনো প্রয়োজন ছিল? না, ছিল না, কিন্তু আমি আমার জানকে ভালোবেসে উপহার দিয়েছি। আমি জানতাম আমার মহারানীর কাচের চুড়ি, ঝুমকো আর শাড়ি ভীষণ পছন্দ, তাই আমার জানকে সামান্য খুশি করার জন্য একটু করলাম। প্রতিটা শাড়ি, প্রতিটা চুড়ি, প্রতিটা ঝুমকো আমি নিজে পছন্দ করে কিনেছি। তোমার জন্য বেস্টটা আনার চেষ্টা করেছি। খুব যত্ন করে নিজ হাতে ডালাগুলো সাজিয়েছি। এসবের সাথে আমার ভালোবাসা জড়িয়ে আছে। তোমার ঠোঁটে সামান্য হাসি ফোটানোর জন্যই এত আয়োজন। আপনি না পুরোই পাগল। তোমার প্রেমে পাগল। ধ্যাত। জান, আজ তোমার থেকে একটা জিনিস চাইবো, দেবে কি? আহাদের কথায় ঐশী ভ্রু কুঁচকে আসে। আহা, ভয় পাওয়ার কিছু নেই। আমাকে ভালোবাসতে বলবো না, শুধু আজকের এই দিনটায় আমি তোমার হতে চাই। এখন থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চাই। আহাদ ঐশীর সামনে হাত বাড়িয়ে বলে, বলো আমার এই আবদারটা রাখবে কি? ঐশী মুচকি হেসে আহাদের হাতের উপর হাত রাখে। হ্যাঁ, রাখবো। আজকের এই দিনটা আমি আপনার নামে করে দিলাম। ঐশীর কথায় আহাদ খুশি হয়ে যায়। ওর হাতে চুমু দিয়ে বলে, চলো। কোথায় যাব? প্রথমে শপিং মলে যাব, সেখানে তুমি একটা শাড়ি পরে আমার সাথে ব্রেকফাস্ট করতে যাবে। ব্রেকফাস্ট শেষ করে আমরা ঘুরতে বের হব। তারপর দুপুরের লাঞ্চ করে আবার ঘুরতে বের হব। শেষে ডিনার করে তোমার বাসায় দিয়ে আসব। এটাই আজকের শিডিউল। আচ্ছা, কিন্তু এতগুলো শাড়ির মধ্যে কোন শাড়িটা পরবো? আমি সিলেক্ট করে দিই। অবশ্যই। আহাদ সব শাড়িতে একবার চোখ বুলিয়ে লাল খয়েরি রঙের কম্বিনেশনের স্টোনের শাড়িটা হাতে তুলে নেয়। এটা কেমন? ভীষণ সুন্দর। ওকে, আমি চুড়ি আর ইয়াররিং সিলেক্ট করে দিচ্ছি। আহাদ শাড়ি, চুড়ি, ইয়ারিং সিলেক্ট করে একটা প্যাকেটে ভরে নেয়। চলো তবে। চলুন। ওরা গাড়িতে উঠে বসে। আহাদ ড্রাইভিং সিটে বসেছে আর ঐশী ওর পাশের সিটে বসেছে। বেশ কিছুক্ষণ পর ওরা শপিং মলের সামনে চলে আসে। আহাদ গাড়ি পার্ক করে গাড়ি থেকে বের হয়। ঐশী আগেই নেমে গিয়েছিল। আহাদ গাড়ি থেকে বের হতেই আহাদের সাথে শপিং মলের ভেতরে প্রবেশ করে। ঐশী চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে বের হয়। আহাদ বসে ফোন স্ক্রল করছিল আর ঐশীর জন্য ওয়েট করছিল। ঐশীকে দেখা মাত্রই বুকে হাত রেখে বলে, হায়, একদম হুড়ুপুরি লাগছে। তাই নাকি? জি তাই, আমার ভাবনার থেকেও আরো বেশি সুন্দর লাগছে। আহাদের কথায় ঐশী মুচকি হাসে। আহাদ ঐশীর দিকে হাত বাড়িয়ে দেয়। ঐশী আহাদের হাতের উপর হাত রাখে।
আহাদ ঐশীর হাত মুঠো বন্দি করে সামনের দিকে হাঁটা শুরু করে। ওরা দুজন রেস্টুরেন্টে বসে আছে। আহাদ খাবার অর্ডার দেয়। কিছুক্ষণ পর খাবার চলে আসে। ওরা খাওয়া শুরু করে। খাওয়ার মাঝে ঐশী আহাদকে প্রশ্ন করে, আচ্ছা, আপনি স্যারের সাথে থাকবেন না কেন? প্রয়োজন মনে করি না। মানে? তেমন কিছু না, এমনি আমরা আলাদা থাকি। আহাদের কথাই ঐশীর খটকা লাগেও পাল্টা প্রশ্ন করে না, কেবলমাত্র ওহ বলে। খাওয়ার মাঝে ঐশীর ফোন বেজে ওঠে। ঐশী ফোন হাতে নিয়ে দেখে রোজা কল করেছে। ও কল রিসিভ করে। হ্যাঁ বলো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সরি দোস্ত, আমাকে হঠাৎই গ্রামে যেতে হয়েছে, তাই তোর সাথে দেখা করতে পারলাম না। সরি। সরি বলতে হবে না, তুই সাবধানে আসিস। আচ্ছা, আমি এসে নিই, তারপরে একসাথে তোর বার্থডে সেলিব্রেট করব। আচ্ছা। রাখি তবে। আচ্ছা। রোজা কল কেটে দেয়। রোজা কল করেছে? হ্যাঁ, বার্থডে উইশ করলো। ও গ্রামে গিয়েছে, তাই আমার সাথে দেখা করতে পারেনি। ও। ওরা ব্রেকফাস্ট করে রেস্টুরেন্ট থেকে বের হয়। আহাদ ঐশীকে নিয়ে কয়েকটা জায়গা থেকে ঘুরে আসে। দুপুরে রেস্টুরেন্টে লাঞ্চ করে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আহাদ ঐশী নদীর কিনারায় বসে আছে। দুজন পানিতে পা ভিজিয়ে রেখেছে। জান, হুম। তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। আবার সারপ্রাইজ? হ্যাঁ জান। আহাদ গার্ডকে কল দিয়ে আসতে বলে। কিছুক্ষণ পর নদীতে একটা লঞ্চ এসে ভিড়ে। লঞ্চটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। ঐশী চমকে আহাদের দিকে তাকায়। আহাদ মুচকি হেসে ঐশীর হাত ধরে লঞ্চে ওঠে। ঐশীকে উপরের তলায় নিয়ে আসে। এখানে আসতে ঐশী আরও চমকে যায়। এদিকটা আরও সুন্দর করে সাজানো হয়েছে। সামনে টেবিলের উপর কেক আর সফট ড্রিঙ্কস সাজিয়ে রাখা আছে। ঐশী খুশি হয়ে বলে, এত কিছু আমার জন্য? আহাদ ঐশীর মাথায় চুমু দিয়ে বলে, হ্যাঁ জান, তোমার জন্য। চলো কেক কাটি। আহাদ ঐশীকে নিয়ে টেবিলটার সামনে আসে। ঐশীর হাতে নাইফ ধরিয়ে নিজেও ঐশীর হাতের উপর হাত রাখে। জান, ফু দাও। দুজন একসাথে দিই। ওরা একসাথে ফু দিয়ে ক্যান্ডেলগুলো নিভিয়ে দিয়ে কেক কাটে। দুজন দুজনকে খাইয়ে দেয় কেক। লঞ্চ করে নদীর অন্য পাশে চলে আসে। এ পাশে আসতে অনেকক্ষণ সময় লাগে। লঞ্চ আবারও ঘোরানো হয় বাড়ি ফেরার জন্য। ঐশী আহাদ পাশাপাশি দাঁড়িয়ে আছে। বাতাসে ঐশীর চুল আর শাড়ির আঁচল উঠছে। আহাদ বাতাসের সাথে ঐশীর চুল আর আঁচলের খেলা দেখছে। ঐশী সামনে থেকে চোখ সরিয়ে আহাদের দিকে তাকাতেই আহাদ বলে, জান, একটা গান গিয়ে শোনাও। গান? প্রথমে তোমার নামের প্রেমে পড়ি, তারপর রূপের প্রেমে, আর শেষে তোমার গানের প্রেমে পড়ি। সেই একবারই তোমার গান শুনলাম, আর তো শুনতে পেলাম না। জান, আজ একটা গান গাইবে প্লিজ? কেন নয়? যে আমার জন্য এত কিছু করলো, তার জন্য আমি এইটুকু করতে পারবো না? ঐশীর কথায় আহাদ খুশি হয়ে যায়। ঐশী গ্রিলের উপর হাত রেখে গাল হাত দিয়ে আহাদের দিকে তাকিয়ে বলে। ওরা নদীর পাড়ের কিছুটা কাছাকাছি চলে এসেছে। গান শেষ হতেই আহাদ ঐশীর সামনে হাঁটু গেড়ে বসে হাতের রিং বাড়িয়ে দিয়ে বলে, জান, উইল ইউ ম্যারি মি? ঐশী মুচকি হেসে আহাদের থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। সামনে তাকাতে ঐশীর চেহারায় আতঙ্ক দেখা দেয়। আহাদের চেহারায় আতঙ্ক দেখে দাঁড়িয়ে যায়। ও কিছু বলবে তার পূর্বেই ঐশী আহাদকে ধাক্কা দিয়ে আহাদকে নিয়ে মেঝেতে পড়ে যায়। ওরা পড়তে একটা গুলি এসে লঞ্চের লোহার সাথে লেগে বিকট শব্দ হয়। আহাদ সামনে তাকাতেই দেখতে পায় শত্রুপক্ষের লোক ওর দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছে। গুলিটা মূলত আহাদকে নিশানা করে ছোড়া হয়েছিল, কিন্তু ঐশী আহাদকে ধাক্কা দেওয়া গুলিটা আহাদের গায়ে না লেগে লঞ্চের লোহায় যেয়ে লাগে। বিকট শব্দ শুনে আহাদের গার্ডরা সবাই উপরের তলায় চলে আসে। আহাদ ঐশী উঠে দাঁড়ায়। আহাদের গার্ডদের আসতে দেখে শত্রুপক্ষের লোক গুলি ছোড়ে। আহাদের গার্ডরা নিজেদের রক্ষা করে, ওদের নিশানা করে গুলি ছোড়ে। শুরু হয় গোলাগুলি। ঐশী কানে হাত দিয়ে চোখ খিচে বন্ধ করে এক কোণায় দাঁড়িয়ে আছে। ঐশী ভয় কাঁপছে। আহাদ দু হাতে রিভলভার নিয়ে গুলি করছে। লঞ্চ পাড়ি আসতেই আহাদের গার্ডরা নেমে গিয়ে ওদের ধরে ফেলে। ওদের কপাল বরাবর শুট করে দেয়। শত্রুপক্ষের সবাইকে মেরে ফেলা হয়। আহাদের গার্ডরাও অনেকেই আহত হয়। আহাদ ঐশীর কাছে আসে। ঐশী এখনও চোখ বন্ধ করে রেখেছে। জান। আহাদের গলার স্বর শুনে ঐশী চোখ মেলে তাকায়। আহাদকে দেখে জড়িয়ে ধরে। আহাদ ওকে জড়িয়ে ধরে ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আহাদকে জড়িয়ে ধরা অবস্থায় ঐশী সামনে তাকায়। আড়াল থেকে কারো হাতে রিভলভার দেখতে পায়। লোকটা আহাদের দিকে রিভলভার তাক করে রেখেছে। ঐশী 7-5 না ভেবে আহাদকে ঘুরিয়ে দেয়, যার ফলে গুলি এসে ঐশীর পিঠে যেয়ে লাগে। ঐশী আহ করে ওঠে। লোকটা গুলি করে দৌড়ে পালিয়ে যায়। লোকটা এতক্ষণ লুকিয়েছিল, ঠিক সময়ের অপেক্ষায় ছিল, কিন্তু এইবারও আহাদকে গুলি করতে পারে না। ঐশী শরীরের সমস্ত ভর ছেড়ে দেয়। আহাদ ওকে ধরে ফেলে। আহাদ নিজের হাত সামনে তুলতেই হাতে রক্ত দেখতে পায়।
জান, এটা তুমি কি করলে? কেন আমাকে বাঁচাতে গেলে? ঐশীর কথা বলতে কষ্ট হচ্ছে। আচ্ছা জান, তোমার কিচ্ছু হবে না, প্লিজ চোখ বন্ধ করো না। ঐশী অনেক কষ্টে কাঁপা কাঁপা গলায় বলে, আহাত, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। ও আর কিছু বলতে পারলো না। ওর চোখ দুটো বন্ধ হয়ে গেল। আহাদ ঐশীকে বুকে জড়িয়ে ধরে জান বলে চিৎকার দেয়। আহাদ ঐশীকে কোলে তুলে নেয়, চিৎকার করে বলে, গার্ড, গাড়ি নিয়ে আসো। আহাদ ঐশীকে নিয়ে লঞ্চ থেকে নেমে এসে গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। আহাদ ঐশীর পিঠে রুমাল চেপে ধরে রক্ত পড়া কমানোর চেষ্টা করছে। ওরা হসপিটালে চলে আসে। আহাদ আগেই ডক্টরকে কল করেছিল। ওরা আসতে নার্স স্ট্রেচার নিয়ে আসে। আহাদ ঐশীকে স্ট্রেচারে শুয়ে দেয়। নার্স ডক্টর ওকে ওটিতে নিয়ে যায়। আহাদ ওটির বাইরে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা পর ডক্টর ওটি থেকে বের হয়। ডক্টর, মিস্টার শেখ, পেশেন্ট এখন বিপদমুক্ত। আর একটু দেরি হলে খুব বড় ক্ষতি হয়ে যেত। আমরা বুলেট বের করে ফেলেছি। পেশেন্টকে এখন কেবিনে শিফট করা হবে। কিছুক্ষণ পর পেশেন্টের জ্ঞান ফিরবে, তখন আপনি দেখা করতে পারবেন। ওকে ডক্টর। ডক্টর চলে যায়। ঐশীকে কেবিনে শিফট করা হয়। আহাদ কেবিনে প্রবেশ করে। ঐশীর চোখ বন্ধ দেখে ঐশীর কাছে যায়। চেয়ারে বসে ঐশীর হাত ধরে ঐশীর দিকে তাকায়। কিছুক্ষণ পর ঐশী আস্তে আস্তে চোখ মেলে তাকায়। আহাদকে ওর হাত ধরে বসে থাকতে দেখে। আহাদ ওর দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়। ঐশী স্মিত হাসে। কি হয়েছে? বাচ্চাদের মতো গাল ফুলিয়ে রেখেছেন কেন? আহাদ কিছু বলে না। কি হলো? আমার সাথে কথা বলবেন না? কেন কথা বলবো? বাবা, এত রাগ! আহা, রাগ করছেন কেন? তুমি কেন এমন করলে? যদি তোমার কিছু হয়ে যেত? হয়নি তো। কেন বাঁচালে আমায়? প্রয়োজন ছিল তাই। মানে? কিছু না। ঐশী উঠে বসার চেষ্টা করতে আহাদ ওকে সাহায্য করে বেডের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয়। আহাদ ঐশীর হাত ধরে বসে আছে। আহাত, হুম, বাসে যেতে হবে। এই অবস্থায় কি করা যাবে? তোমাকে আজ রাত এখানে থাকতে হবে। এটা সম্ভব না। আম্মু আমার জন্য ওয়েট করছে। কিন্তু আমি কেন যেতে চাইছি তা আপনি ভালো করেই জানেন। হুম, আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে। আমি নার্সকে আসতে বলছি। ঠিক আছে। আহাদ কেবিন থেকে বের হয়ে নিচে যে গাড়ি থেকে ঐশী ড্রেস নিয়ে আসে। নার্সের সাহায্যে ঐশী ড্রেস চেঞ্জ করে। ডক্টর ঐশীকে ডিসচার্জ দিতে চায়নি, অন্তত আজ রাতে হসপিটালে থাকতে হবে। কিন্তু ঐশী জোড়াজুড়িতে ডক্টর বাধ্য হয়ে ওকে ডিসচার্জ করে দেয়। ঐশী আহাদ গাড়িতে বসে আছে। 10টার দিকে ঐশী বাড়িতে আসে। কলিং বেলে চাপ দিতে আমেনা দরজা খুলে ঐশীকে জড়িয়ে ধরে মুচকে হাসি দিয়ে বলে, হ্যাপি বার্থডে। আমেনা জড়িয়ে ধরাই ঐশী ব্যথা অনুভব করে, কিন্তু আমেনাকে বুঝতে না দিয়ে বলে, থ্যাংক ইউ আম্মু। আমেনা ওকে ছেড়ে দেয়। ঐশী ভেতরে প্রবেশ করে। চোখ পড়ে ডাইনিং টেবিলের উপর। টেবিলের উপর কেক আর খাবার সাজিয়ে রাখা আছে। সরি আম্মু, আসতে অনেক লেট হয়ে গেছে। ফ্রেন্ডের সাথে ছিলে? হ্যাঁ আম্মু, ওদের সাথে আজ বার্থডে সেলিব্রেট করেছি। আমিও তাই ভেবে তোমাকে কল দিয়ে ডিস্টার্ব করিনি। যাও ফ্রেশ হয়ে আসো, একসাথে কেক কাটবো। আচ্ছা। ঐশী রুমে যেয়ে ফ্রেশ হয়ে আসে। আমিনার সাথে কেক কাটে, দুজন দুজনকে খাইয়ে দেয়। আমিনা আজ ঐশীর ফেভারিট খাবারগুলো রান্না করেছে। নিজের পছন্দের খাবার দেখে ঐশী খুশি হয়ে যায়। আমিনা নিজ হাতে মেয়েকে খাইয়ে দেয়। ঐশীও তৃপ্তি করে খায়। খাওয়া শেষে মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে রুমে চলে আসে। পিঠের ব্যথা বেড়েছে। ব্যাগ থেকে একটা মেডিসিন বের করে খেয়ে নেয়। ফোন বেজে উঠতে ঐশীর ঠোঁটে হাসি ফুটে ওঠে। ঐশীর হাসি দেখে আহাদও হাসে। ঐশী কল রিসিভ করে। বলুন। রাতে খেয়েছো? আম্মু আজ আমার পছন্দের খাবার রান্না করেছে। আমরা একসাথে কেকও কেটেছি। আপনি খেয়েছেন? খেয়েছি। পিঠের ব্যথা বেড়েছে? হ্যাঁ, কিছুটা। মেডিসিন খেয়েছো? মা কি কিছু টের পেয়েছে? না, আম্মুর সামনে স্বাভাবিক ছিলাম। তাকে কিছু বুঝতে দেয়নি। ঐশী হাই তুলে। ঘুম পেয়েছে? আচ্ছা তুমি ঘুমিয়ে পড়ো, রাখছি। আচ্ছা। আহাদ কল কেটে দেয়। ঐশী লাইট অফ করে শুয়ে পড়ে। ঐশী চোখ বন্ধ করতেই আজকের মুহূর্তগুলো চোখের সামনে ভেসে ওঠে। ঐশী চোখ মেলে তাকায়। ফোন হাতে নিয়ে গ্যালারিতে যেয়ে আজকের ছবিগুলো দেখে। আহাদের ছবি দেখে মুচকি হেসে ফোনটা বুকে জড়িয়ে চোখ বন্ধ করে। কেটে গেছে আরো 2 মাস। ঐশীর প্রতি আহাদের আসক্তি দিনকে দিন বাড়ছে। এক মুহূর্তের জন্য ঐশীকে একা ছাড়ে না। একদিন না দেখলে ছটফট করে। মাঝরাতে চলে আসে ঐশীর বাসার নিচে ঐশীকে এক ঝলক দেখার জন্য। ঐশীও এখন অভ্যস্ত এসবে। ওর প্রতি আহাদের ভালোবাসা, কেয়ার ওকে আহাদকে ভালোবাসতে বাধ্য করেছে। হ্যাঁ, ঐশী আহাদকে ভালোবেসে ফেলেছেই।
আহাদ ওর কথা রেখেছে, ঐশীর মনে জায়গা করে নিয়েছে, ওকে ভালোবাসতে বাধ্য করেছে। ঐশী বুঝতে পেরেছে ও আহাদকে ভালোবেসে ফেলেছে, ভালো না বেশি বা উপায় কি। আহাদের ক্যারিং ওকে ভালোবাসতে বাধ্য করেছে। গতকালকের ঘটনা, ঐশী সকালে নাস্তা না করে ভার্সিটিতে চলে আসে, ক্লাসে বসে আছে, টিচার ক্লাস নিচ্ছে। কিছুক্ষণ পরই আহাদ ক্লাসে আসে। স্যার আহাদকে দেখে ঐশীর দিকে তাকায়। স্যার জানে আহাদ ঐশীকে নিতে এসেছে, তাই স্যার ঐশীকে যেতে বলে। ঐশী ব্যাগ নিয়ে বের হয়। কি হলো, কেন ডেকেছেন আমায়? নাস্তা করনি কেন? তাড়াহুড়ো করে এসেছি, তাই নাস্তা করার সময় পাইনি। ঠিক আছে চলো। কোথায় যাব? রেস্টুরেন্টে। কেন? রেস্টুরেন্টে মানুষ কেন যায়? অবভিয়াসলি খেতে যাবে। আপনি নাস্তা করার জন্য আমাকে ক্লাস চলাকালীন নিয়ে আসলেন? হ্যাঁ। ঐশী কপালে হাত দিয়ে বলে, হাই রে। কালকের ঘটনা মনে পড়তে ঐশী আপন মনে হেসে দেয়। ঐশী ছাদের দোলনায় বসে আহাদের কথা ভাবছে। আহাদের সাথে প্রথম দেখা থেকে শুরু করে আজ অবধি যা মুহূর্ত ছিল সব ঐশীর চোখের সামনে ভেসে ওঠে। ঐশী চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। আহাদ, কি জাদু করলেন আপনি! আপনাকে ভালোবাসতে বাধ্য করে ফেললেন। সবাই ঠিক বলে, মানুষ পেছনে যেতে যেতে একদম কাছে চলে আসে। আমি আপনার থেকে দূরে সরতে সরতে একদম কাছে চলে এসেছি। আমিও আপনার প্রতি আসক্ত হয়ে পড়েছি। এতদিন আপনার ভালোবাসা সাড়া না দিয়ে থাকতে পেরেছি, কিন্তু এখন যে আর সাড়া না দিয়ে থাকতে পারছি না। আমি আসবো আপনার কাছে, হ্যাঁ আসবো আপনার কাছে, কারণ আমার আপনাকেই প্রয়োজন। ঐশী রুমে এসে রেডি হয়ে নেয়। ঐশী জানে আহাদের কালো পছন্দ, তাই ঐশী কালো থ্রিপিস পরে। রেডি হয়ে আয়নায় নিজেকে একবার দেখে রুম থেকে বের হয়। রিকশায় চড়ে আহাদের অফিসে যাওয়ার জন্য রওনা দেয়। ঐশী ফুরফুরা মেজাজ নিয়ে আহাদকে কল দেয়, কিন্তু আহাদের ফোন বন্ধ। ঐশী ভ্রু কুচকে হাসে। আজ প্রথম এমনটা হলো। আহাদের ফোন বন্ধ তো দূরের কথা, ও কল দিলে একবারই রিসিভ করত। ঐশী বিষয়ে আর মাথা ঘামায় না। ঐশী আহাদের অফিসে চলে আসে। ঐশী জানে আহাদের কেবিন 4 তলায়। ঐশী লিফটে উঠে 3 বাটনে ক্লিক করে। লিফটের দরজা বন্ধ হয়ে যায়। 4 তলায় আসতেই লিফটের দরজা খুলে যায়। ঐশী লিফট থেকে বের হয়ে আহাদের কেবিনের দিকে যায়। ও যেয়ে দেখে রুম লক করা। লক করা? উনি অফিসে নেই, তাহলে কোথায় গিয়েছে? শাহিন ঐশীকে দেখে ঐশীর কাছে আসে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। স্যারের সাথে দেখা করতে এসেছেন? উনি তো অফিসে নেই। কোথায় আছে বলতে পারেন? হ্যাঁ, উনি তো সিক্রেট হাউসে গিয়েছেন। সিক্রেট হাউস? জি ম্যাম। এটা কোথায়? ঠিকানাটা বলতে পারবেন? ম্যাম, এটা তো সিক্রেট হাউস। এটার লোকেশন আমি স্যার আর সিএম স্যার ছাড়া আর কেউ জানে না। এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, কিন্তু আপনি যখন যেতে চাইছেন তখন চলুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। আপনার যেতে হবে না, শুধু অ্যাড্রেসটা বলুন। সমস্যা নেই ম্যাম, আমি আপনাকে দিয়ে চলে আসব। আচ্ছা ঠিক আছে। শাহিন ঐশী লিফটে করে নিচে নামে। ওরা গাড়িতে উঠে বসে। শাহিন গাড়ি স্টার্ট দেয়। ঐশী আহাদকে কল দিচ্ছে, কিন্তু আহাদের ফোন বন্ধ। ঐশী শাহিন সিক্রেট হাউসে চলে আসে। ঐশী গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ঐশী নেমে যেতে শাহিন গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। ঐশী দেখে মেন গেটের সামনে 4 জন গার্ড দাঁড়িয়ে আছে। গার্ডরা ঐশী দেখে ওকে যাওয়ার জন্য জায়গা করে দেয়। ঐশী হেঁটে মেইন গেট দিয়ে ভেতরে আসে। ভেতরে আসতেই দেখতে পায় বাড়িটার চারপাশে 20-25 জন গার্ড দাঁড়িয়ে আছে। এত গার্ড দেখে ঐশীর মনে একটাই প্রশ্নই যাচ্ছে, এখানে এত গার্ড কেন? ঐশী দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে আরও গার্ড। এত এত গার্ড দেখে ঐশীর কপাল কুঁচকে আসে। একটা গার্ড ঐশীকে দেখে বলে, ম্যাম আপনি এখানে? আপনাদের স্যার কোথায়? স্যার তো। গার্ডটা কিছু একটা ভেবে সম্পূর্ণ কথা শেষ না করে কেবলমাত্র বলে, আসুন আমার সাথে। গার্ডটা আগে আগে হাঁটছে আর ঐশী ওর পেছন পেছন। ওরা একটা রুমের সামনে আসে। গার্ডটা ভেতরে যায় না। ম্যাম আপনি ভেতরে যান। গার্ডটা চলে যেতে ঐশী দরজায় নক না করে দরজা খুলেই রুমে প্রবেশ করে। রুমটাতে লাল লাইট জ্বলছে। ঐশী কদম ফেলে সামনে যাচ্ছে। ওর সামনে যেতেই যা দেখলো তাতে ওর রুহ কেঁপে উঠল। আহাদ পাগলের মতো একজনের বুকে ছুরি দিয়ে বারবার আঘাত করছে। আহাদের আশেপাশে 6-7টা লাশ পড়ে আছে। লাশগুলোকে দেখেই বোঝা যাচ্ছে এদের কত জঘন্যতম মৃত্যু দেওয়া হয়েছে। ওদের চোখ উপড়ে ফেলা হয়েছে, হাতে পায়ের আঙুল কেটে ফেলা হয়েছে, ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলেছে। ঐশী নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ও ভাবতে পারেনি ওর ভালোবাসার মানুষ এতটা খারাপ হবে। হঠাৎ আহাদের মনে হলো কেউ ওর পেছনে দাঁড়িয়ে আছে। আহাদ বসা থেকে উঠে পেছনে ফিরে তাকায়। ঐশী আজ এক অন্য আহাদকে দেখতে পেল। চুলগুলো এলোমেলো,
শার্টে প্যান্টে হাতে পায়ে রক্ত মেখে আছে, ওকে একদম এলোমেলো লাগছে। গোছানো লোককে আজ অগোছালো দেখে ঐশী ভয়ে কেঁপে ওঠে। ও পালিয়ে যেতে নিলে আহাদ ওর হাত ধরে ফেলে, টেনে নিজের সামনে দাঁড় করায়। ঐশী ভয়ে কাঁপছে, ওর কম্পন আহাদ অনুভব করতে পারছে। আহাদ দাঁতে দাঁত চিপে বলে, এখানে কেন এসেছো? ভয় ঐশীর মুখ থেকে কথা বের হচ্ছে না। ওকে কথা বলতে না দেখে আহাদ ওর বাহু চিপে ধরে চেঁচিয়ে বলে, বলো কেন এসেছো এখানে? ঐশী কেঁপে ওঠে, কাপা কাপা গলায় বলে, আপনার সাথে দেখা করতে এসেছিলাম। ঐশী লাশগুলো দেখে ভয় ভয় বলে, ওদের কেন মেরেছেন? কেন এত জঘন্য মৃত্যু দিয়েছেন? ছি, আপনি কি মানুষ? ঐশীর কথায় আহাদ জোরে জোরে হাসতে শুরু করে। ওকে এভাবে হাসতে দেখে ঐশী আরো ভয় পেয়ে যায়। এ কোন আহাদকে দেখছে ও? এটা তো ওর আহাদ না, যে আহাদকে ও ভালোবেসেছিল। এটা তো সেই আহাদ না, হতেই পারে না। আহাদ হাসতে হাসতে বলে, এতটুকু দেখে আমাকে জঘন্য অমানুষ মনে হচ্ছে? আমি এর থেকেও আরো বেশি ভয়াবহ মৃত্যু দেই। কি দেখতে চাও, জানতে চাও? চলো তোমাকে দেখাই। আহাদ ঐশীর হাত ধরে টেনে রুম থেকে বের হয়। আহাদ ওকে টেনে নিয়ে যাচ্ছে। ঐশী হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আহাদের সাথে পেরে উঠতে পারছে না। আহাদ ওকে টেনে নিয়ে যাচ্ছে। এ বাড়িটা ভুল ভুলাইয়ার মতো। এখানে অনেকগুলো রুম, এক রুম থেকে অন্য রুমে যাওয়া যায়। এখানে কেউ ভুল করে প্রবেশ করলে সহজে বের হওয়ার রাস্তা খুঁজে পাবে না। আহাদ ঐশীকে একটা বড় রুমে নিয়ে আসে। সেখানে একজন লোককে হাত পা বাঁধা অবস্থায় মেঝেতে ফেলে রাখা হয়েছে। আহাদ হাত দিয়ে ইশারা করতে গার্ডরা লোকটার হাত পা বেঁধে সিঁড়ি দিয়ে উপরে ওঠে, তাকে উল্টো করে ঝুলিয়ে দেয়। ঐশী মেঝেতে তাকাতেই দেখতে পায় ছোট সুইমিং পুলের মতন কিছু, সেটা ঢেকে রাখা আছে। লোকটাকে ঝুলাতেই আহাদ হাতে একটা রিমোট নিয়ে একটা বাটন প্রেস করে সাথে সাথে সুইমিং পুলের মতন জিনিসটার উপরের ঢাকনাটা সরে যায়। ঐশী দেখতে পায় ওটার মধ্যে পানি জাতীয় কিছু আছে। ঐশী আহাদকে প্রশ্ন করে, এগুলো কি? অ্যাসিড। কি? হ্যাঁ। আহাদ রিমোটের আরেকটা বাটন প্রেস করে। লোকটা আস্তে আস্তে নিচের দিকে যেতে লাগে। এ কি করছেন আপনি? থামান। আহাদ ঐশীর কথার উত্তরে কিছু বলে না, চুপচাপ সামনের দিকে তাকিয়ে রয়। ঐশী হাত ছাড়াতে নিলে আহাদ আরো শক্ত করে ওর হাত চিপে ধরে। আহাদ অন্য হাত দিয়ে পকেট থেকে রিভলভার বের করে দড়িতে শুট করতেই দড়ি ছিঁড়ে যায় আর লোকটা অ্যাসিড ভর্তি সুইমিং পুলে পড়ে যায়। ঐশী জোরে চিৎকার করে ওঠে। ও আর সহ্য করতে পারে না, জ্ঞান হারিয়ে ফেলে। ঐশী চোখ মেলতে নিজেকে আহাদের রুমে আবিষ্কার করে। আহাদ ওর সামনে বসে ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ও আহাদকে দেখে উঠতে নিলে আহাদ ওর হাত বেডের সাথে চেপে ধরে। জান, উঠছো কেন? আহাদের স্পর্শ ঐশীর সহ্য হচ্ছে না, ঘৃণা লাগছে। ঐশী এক ঝটকায় আহাদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। আহাদও উঠে দাঁড়ায়। আহাদ ঐশীর কাছে যেতে নিলে ঐশী চেঁচিয়ে বলে, কাছে আসবেন না। আহাদ জান বলে ঐশীর হাত ধরতে ঐশী ওর থেকে দূরে সরে চেঁচিয়ে বলে, চুবেন না আমায়, এই হাত দিয়ে চুবেন না আমায়। এই হাত দিয়ে না জানি কত খুন করেছেন, কত শত রক্তের বন্যা বয়েছেন, কত পরিবারকে ধ্বংস করেছেন। আপনি মানুষকে মানুষ মনে করেন না। আপনার কাছে এরা কেবলমাত্র কীট পতঙ্গ। এদের পায়ের তলে পিষতে পারলে আপনার শান্তি। আপনাকে আমি ঘৃণা করি। ছি, আপনি এতটা জঘন্য, এতটা নির্দয়। মিস্টার আহাদ শেখ, আই হেট ইউ, জাস্ট আই হেট ইউ। ঐশী কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে যায়। আহাদ কিছু বলতে পারে না, কেবল মাত্র ওর যাওয়ার পানি তাকিয়ে রয়। আজ 7 দিন ধরে আহাদ ঐশীর মাঝে কোনো যোগাযোগ নেই। আহাদ ওকে প্রতিদিন কল দেয়, কিন্তু বরাবরের মতোই ফোন বন্ধ পায়। ঐশী একটা বারের জন্য ওর রুমে আসেনি। ও আমিনার সাথে ঘুমিয়েছে। এই 7 ভার্সিটিতেও যায়নি তো রোজার সাথে কথা বলেছে। রোজা বাসে আসলে ওর সাথে কথা বলতো না। শেষে রোজা মন খারাপ করে চলে যেত। আহাদ অনেক সময় বাড়ির সামনেও চলে এসেছিল, কিন্তু ঐশীকে এক ঝলক দেখতেও পারেনি। ঐশী যেন আহাদের থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেকে সম্পূর্ণ লুকিয়ে ফেলেছে, নিজেকে অদৃশ্য মায়াজালে জড়িয়ে ফেলেছে। আহাদ এক মুহূর্তও শান্তিতে থাকতে পারেনি। ওর রাতে ঘুম হয় না, সারা রাত ছটফট করে। আহাদের মনে হচ্ছে ঐশীকে এক পলক না দেখলে ও মরেই যাবে। অফিসে ল্যাপটপে ঐশীর ছবি দেখছে আহাদ। একটা একটা করে সব ছবি দেখছে আর ঐশীর সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছে। ওর ভাবনার মাঝে কেউ দরজায় নক করে। আহাদ সে ব্যক্তিকে ভেতরে আসতে বলে।
দরজা ঠেলে সিয়াম ভেতরে আসে। স্যার হ্যাঁ বলো। স্যার ম্যামের বিষয়ে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। আর তোমার ম্যাম সে তো আমার সাথে 7 দিন ধরে যোগাযোগই রাখিনি কোনো। আচ্ছা বলো কি বলবে। স্যার জাফর জেনে গেছে আপনি ম্যামকে ভালোবাসেন, তাই 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 ওরা প্ল্যান করেছে ওরা আপনার ওপর নয় ম্যামের ওপর আক্রমণ করবে। ওরা ম্যামের ওপর আক্রমণ করে আপনাকে দুর্বল করতে চায়। জাফরকে খুঁজে বের করো। কথাটা বলে আহাদ ক্যাবিন থেকে বের হয়ে যায়। নিচে এসে গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দেয়। না, অনেক হয়েছে, এবার জানকে বুঝাতে হবে, ওর মুখোমুখি হতে হবে ও কেন এমন করছে। কথাগুলো ভেবে আহাদ দীর্ঘশ্বাস ছাড়ে। আহাদ ঐশীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আজ পিছপা হলে চলবে না, ওকে ভেতরে যেতেই হবে। আহাদ ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়। ঐশীর ফ্ল্যাটের দরজার সামনে যেতেই অনেক মানুষ দেখে আহাদের ভ্রু কুঁচকে আসে। আহাদকে দেখে সবাই সরে দাঁড়ায়, ওকে যাওয়ার জন্য রাস্তা করে। আহাদ দেখে ভেতরে আরো মানুষ, তারা আমেনার রুমের সামনে ভিড় করে রেখেছে। এত ভিড় দেখে আহাদ সেই রুমে যায়, আর যে যা দেখে তাতে ওর বুক থক করে ওঠে। আহাদ আমেনার রুমে এসে দেখে মেঝেতে চাদরে মোড়ানো আমেনার লাশ রাখা আছে, আর তার পাশে বসে ঐশী নিঃশব্দে কাঁদছে। কেন যেন আহাদের বুকটা ধক করে ওঠে। ও দ্রুত পায়ে ঐশীর কাছে আসে, ওর কাছে এসে ওর কাঁধে হাত রাখে। জান। আহাদের গলার স্বর শুনে ঐশী চোখ তুলে তাকায়। আহাদকে দেখে মাত্রই ঐশী ওকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। আহাদ, আমার আম্মু মারা গিয়েছে। আম্মু কেন আমাকে একা করে চলে গেল? কেন আমাকে সাথে করে নিয়ে গেল না? এখন আমি আম্মুকে ছাড়া কি করে থাকবো? বলুন না আহাদ, এখন আমি আম্মুকে ছাড়া কি করে থাকবো? এই দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ রইল না। এক আম্মু ছিল, সেও আজ আমাকে একা করে চলে গেল। আহাদ, আমার আর কেউ রইল না, কেউ রইল না। কাঁদতে কাঁদতে ঐশী জ্ঞান হারিয়ে ফেলে। আহাদ ওকে ধরে ফেলে। ঐশীর কান্নায় আহাদের বুকে রক্তক্ষরণ হচ্ছিল। আজ প্রথম ঐশীকে এভাবে কাঁদতে দেখল, নিজের কষ্ট প্রকাশ করতে দেখল। ঐশীর কান্না, ঐশীর বলা প্রতিটা কথা আহাদের বুকে তীরের মতন গেঁথেছিল। আহাদ নিজেকে সামলে নেয়, ও জানে এখন ওকে কি করতে হবে। ও ঐশীকে কোলে তুলে নেয়। গার্ডদের ইশারায় ঐশীর আম্মুর দাফন কাফনের ব্যবস্থা করতে বলেও ও বাড়ি থেকে বের হয়ে যায়। আহাদ ঐশীকে ওর বাড়িতে এনে ও রুমের পাশের রুমটাতে ঐশীকে নিয়ে যেয়ে বিছানায় শুয়ে দেয়। ডক্টর আসে ঐশীর চেক আপ করে চলে যায়। ঐশীর এখন ভালো ঘুম দরকার, তাই ডক্টর ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছে। আহাদ ঐশীর হাত ধরে ওর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আহাদ উঠে রুম থেকে চলে যায়। যাওয়ার সময় দরজা বাহির থেকে লক করে যায়। আহাদ ঐশীর মায়ের জানাজায় সামিল হয়েছিল। নিজ হাতে তাকে কবরে শুয়ে দিয়েছিল, কবরে মাটি দিয়েছিল। এতদিন ঐশীর মায়ের মাঝে নিজের মাকে খুঁজে পেয়েছিল। কেন যেন ওনাকে দেখলে শান্তি লাগতো। আজ ওনার মৃত্যুতে ওর বুক কেঁপে ওঠে। হঠাৎ নিজের মায়ের কথা মনে পড়তে আহাদের চোখ টলমল করে ওঠে। ঐশীর মাকে তো নিজ হাতে কবরে শুয়ে দিতে পেরেছে, জানাজায় সামিল হয়েছে, কিন্তু নিজের মায়ের জানাজায় সামিল হতে পারেনি, কবরে মাটি দিতে পারেনি। কথাগুলো ভাবতেই আহাদের চোখ টলমল করে ওঠে। চোখ থেকে পানি পড়ার আগেই আহাদ চোখ মুছে ফেলে। আহাদ বাড়ি এসে ফ্রেশ হয়ে ঐশীর রুমে যায়। সারাটা রাত ওর মুখশ্রী দেখে পার করে দেয়। সকালবেলা আস্তে আস্তে চোখ মেলছে ঐশী। চোখ মেলে নিজেকে এক বড় সুন্দর সাজানো গোছানো রুমে আবিষ্কার করলো। ও মাথা চেপে ধরে শোয়া থেকে উঠে বসে। সামনের দেয়ালে তাকাতেই ঐশী থমকে যায়। রুমের সব দেয়ালে ঐশীর বাবা মায়ের ছবি ফ্রেম বন্দি করে লাগানো হয়েছে। আহাদ ওর আম্মুর ফোন থেকে, ওর ফোন থেকে, ওদের বাসার অ্যালবাম থেকে যতগুলো ছবি পেয়েছে সবগুলো ছবি ফ্রেম বন্দি করে দেয়ালে টানিয়ে রেখেছে। রুমের সব দেয়ালকে শত শত ছোট বড় ফ্রেম দিয়ে সাজানো হয়েছে। ঐশী বিছানা থেকে উঠে দেয়ালের সামনে যেয়ে ওর আম্মুর ছবিটা নামায়। ছবিটা বুকে জড়িয়ে অঝরে কাঁদতে লাগে। তখনই দরজা খুলে আহাদ রুমে প্রবেশ করে। ঐশী আহাদকে দেখে দৌড়ে ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। আহাদ, আমার আম্মুকে হারিয়ে ফেলেছি। আম্মু কেন আমাকে এই অভিশপ্ত দুনিয়ার একা করে চলে গেল? কেন আমাকে নিয়ে গেল না? আমি আম্মুকে ছাড়া কি করে থাকবো আমি? ঐশী যতটা শক্ত করে জড়িয়ে ধরা সম্ভব ততটা শক্ত করে জড়িয়ে ধরেছে। আহাদ ঐশীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
ঐশীর প্রশ্নগুলোর উত্তর আহাদের জানা নেই। ওকে কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। ঐশীর হুঁশ ফিরতে ও আহাদের থেকে ছিটকে দূরে সরে যায়। আহাদের ভ্রু কুচকে আসে। আমি আমি এখানে কেন? আমি নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছেন? আমাকে বাসে যেতে হবে। বলে যেতে নিলে আহাদ ওর হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? আমার বাসায়। ওই বাসায় এখন আর তোমার বাসা নেই। মানে? আমি ওই বাসা বিক্রি করে ফেলেছি। কি? হ্যাঁ। ঐশী আহাদের কলার চেপে ধরে ছিচিয়ে বলে। কোন সাহসে বিক্রি করেছেন? এটা শুধু বাসা ছিল না, এটা আমার বাবা মায়ের শেষ চিহ্ন ছিল। তাদের স্পর্শ মিশে আছে এই বাসাতে। আপনি কি করে কাজটা করতে পারলেন? বেরিয়ে যান এই মুহূর্তে, এই রুম থেকে বেরিয়ে যান। আহাদ কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে দরজা লক করে যায়। ঐশী ধপ করে মেঝেতে বসে পড়ে। ওর চোখ থেকে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। দুপুর 2টা বাজে। একজন সার্ভেন্ট দরজা খুলে ভেতরে আসে। সে ঐশীর জন্য খাবার নিয়ে এসেছে। উনি ভেতরে এসে দেখে ঐশী একটা ফটো ফ্রেম বুকে জড়িয়ে শুয়ে আছে। উনি ঐশীর সামনে যেয়ে দাঁড়ায়। ম্যাম। ঐশী চোখ মেলে ওনার দিকে তাকায়। ম্যাম, আপনার জন্য খাবার এনেছি, উঠে খেয়ে নিন। ঐশী উঠে বসে। আমি খাবো না, আপনি নিয়ে যান। ম্যাম, আপনি উইক, আপনাকে খেতে হবে। আমার খিদে নেই, আপনি চলে যান। কিন্তু ম্যাম, স্যারের অর্ডার তো আমাকে মানতে হবে। প্লিজ খাবারটা খেয়ে নিন। আপনার কি কথা কানে যায় না? আমি খাবো না, বুঝেছেন আপনি? চলে যান এখান থেকে, যান বলছি। ঐশীর ধমকে মেয়েটা ভয় পেয়ে চলে যায়। সবেমাত্র বাড়িতে প্রবেশ করেছে আহাদ। রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই সে সার্ভেন্ট আহাদের কাছে এসে মাথা নত করে বলে, স্যার, ম্যাম খাবার খাননি। আমি অনেক জোর করেছি, কিন্তু উনি খাবার মুখে তুলেননি। ঠিক আছে, যাও। সার্ভেন্ট তার কাজে চলে যায়। আহাদও রুমে চলে যায়। ফ্রেশ হয়ে ঐশী রুমের সামনে আসে। ওর হাতে খাবারের ট্রে। ও দরজা খুলে ভেতরে যায়। ঐশী খাটে বসে সামনের দিকে তাকিয়েছিল। আহাদ আসতেই আহাদের দিকে তাকায়। আহাদ দরজা লক করে ঐশীর কাছে আসে, ওর পাশে বসে। জান, খাবার খাওনি কেন? ঐশী আহাদের সাথে কথা বলে না। আচ্ছা ঠিক আছে, কথা বলতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আহাদ লোকমা তুলে ধরে, কিন্তু ঐশী মুখ ফিরিয়ে নেয়। কি হলো জান, খেয়ে নাও। আমি খাবো না, চলে যান আপনি। এমন করছো কেন? খেয়ে নাও। বললাম তো খাবো না, চলে যান আপনি। ঐশী ধাক্কা দিয়ে প্লেট সরিয়ে দেয়। খাবার পড়ার আগেই আহাদ সামলে নেয়। ঐশীর কাজে আহাদের রাগ উঠে যায়। ও টেবিলের উপর খাবারের প্লেটটা রেখে হনহন করে রুম থেকে বের হয়ে যায়। একটু পরে আহাদ হাতে মোটা দড়ি নিয়ে রুমে আসে। ওর হাতে দড়ি দেখে ঐশীর ভ্রু কুচকে আসে। আহাদ ঐশীর কাছে এসে ওর হাত চেপে ধরে দড়ি দিয়ে হাত বাঁধতে শুরু করে। কি করছেন আপনি? হাত বাঁধছেন কেন? ছাড়ুন। আহাদ ওর কথার উত্তরে কিছু বলছে না। আহাদ ঐশীর দুহাত বেডের সাথে বেঁধে দেয়। ঐশী হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আহাদ হাত ধুয়ে খাবার মাখতে মাখতে বলে, মোচড়ামুচড়ি করে কোনো লাভ হবে না। তুমি হাতের বাঁধন খুলতে পারবে না। বেশি মোচড়ামুচড়ি করলে হাত কেটে যাবে। আহাদের কথায় ঐশীর রাগ উঠে যায়। আহাদ ঐশীর মুখের সামনে খাবার তুলে ধরে। ঐশী মুখ ঘুরিয়ে নেয়। ওকে মুখ ঘুরাতে দেখি আহাদ ঐশীর মুখ চেপে ধরে মুখে খাবার পুড়ে দেয়। ঐশী রাগান্বিত চোখে আহাদের দিকে তাকায়। আহাদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। ঐশীকে খেতে না দেখে আহাদ বলে, কি এখনো খাবে না? তোমাকে কি করে খাওয়াতে হবে তা আমার ভালো করে জানা আছে। ভালো মতো খেয়ে নাও, না হলে। আহাদের কথায় ঐশী খেয়ে নেয়। গুড। আহাদ ঐশীকে খাইয়ে দিচ্ছে। ঐশীও আর কিছু না বলে খেয়ে নিচ্ছে। খাওয়া শেষে আহাদ ঐশীর হাতের বাঁধন খুলে দেয়। মোচড়ামুচড়ি করার ফলে ঐশীর হাত ছিলে গেছে। আহাদ ঐশীর হাত ধরে ছিলে যাওয়া জায়গায় ঠোঁট ছোঁয়ায়। ঐশী রেগে আহাদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। ঐশীর কাজে আহাদ রেগে যায় ও ঐশীর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। ঐশী অবাক হয়ে তাকায়। ঐশী ছোটার জন্য চেষ্টা করতে আহাদ হাতের বাঁধন ছাড়িয়ে নেয়। ঐশী বিছানায় পড়ে যায়। ঐশী উঠতে নিলে আহাদ ওর হাত বিছানার সাথে চেপে ধরে ওর দিকে ঝুঁকে তাকায়। জান, আমি তোমার কাছে আসলে এত ছটফট করো কেন? একটু শান্ত হয়ে বসে থাকতে পারো না? ছাড়ুন আমাকে। এত ছাড়ুন ছাড়ুন করো কেন? কারণ আপনার স্পর্শ আমার সহ্য হয় না, ঘৃণা হয়। ঘৃণা হয়? হ্যাঁ 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 হ্যাঁ, ঘৃণা হয়। আপনি একটা জঘন্য মানুষ। আপনার মধ্যে কোনো দয়া মায়া নেই। আপনি না জানি কত মানুষকে খুন করেছেন, কত শত রক্তের বন্যা বয়েছেন, কত পরিবারকে ধ্বংস করেছেন। আপনি মানুষকে মানুষ মনে করেন না,
আপনার কাছে এরা কেবলমাত্র কীটপতঙ্গ। এদের পায়ের তলে পিষতে পারলে আপনার শান্তি। আপনি একটা অমানুষ। আপনাকে আমি ঘৃণা করি। আপনার স্পর্শকে ঘৃণা করি আমি। এমনকি আপনার নামকেও আমি ঘৃণা করি। আপনি একটা অভিশাপ। আপনি আমার জীবনে অভিশাপ স্বরূপ এসেছেন। ঐশীর কথায় আহাদের রাগ উঠেছে। আজ প্রথম কেউ ওর সাথে এভাবে কথা বলছে। রাগে আহানের চোখ লাল বর্ণ ধারণ করেছে, কপালে ঘাড়ের রগ ফুলে উঠেছে। আহাদ ঐশীর গলায় মুখ গুজে গলায় জোরে কামড় বসিয়ে দেয়। ঐশী ব্যথায় আহ করে ওঠে। আহাদ ঐশীর উপর থেকে সরে আসে। ঐশী উঠে বসে গলায় হাত দেয়। ব্যথায় ওর জান বেরিয়ে যাচ্ছে। আহাদ ঐশীর কোমর জড়িয়ে ধরে পুনরায় নিজের সাথে মিশিয়ে নেয়। এক হাত দিয়ে কোমর চেপে ধরে, অন্য হাত দিয়ে ঐশীর ঘাড় চেপে ধরে। রাগী কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে, কি বললে তুমি? আমার স্পর্শ তোমার সহ্য হয় না? আমাকে তুমি ঘৃণা করো? আমার মধ্যে দয়া মায়া নেই? আমি জঘন্য অমানুষ। আমি তোমার জীবনে অভিশাপ স্বরূপ এসেছি। হ্যাঁ, ঠিক বলেছ তুমি। আমি নির্দয় জঘন্য অমানুষ। আমি তোমার জন্য অভিশাপ। কিন্তু ঐশীকে নিজের সাথে আরেকটু মিশিয়ে, এই অভিশপ্ত জীবনে তোমাকে বেঁচে থাকতে হবে। এই জঘন্য মানুষের সাথেই সারা জীবন থাকতে হবে। আমার স্পর্শ তোমাকে সারা জীবন সহ্য করতে হবে। থাকবো না আপনার সাথে, চলে যাব আমি। তোমাকে যেতে দিলে তো তুমি আজ থেকে এই বাড়ি কি এই রুম থেকেও এক পা বের হতে পারবে না। তোমাকে সারা জীবন এই চার দেয়ালের মাঝে বন্দী হয়ে থাকতে হবে। হ্যাঁ, আমার বন্দিনী হয়ে থাকতে হবে। আমি মরে যাব, তবুও আপনার সাথে থাকবো না। তুমি মরতেও পারবে না। আমি তোমাকে মরতেও দিব না। সারা জীবন তুমি আমার দহনে পড়বে। তুমি মরণ ভিক্ষা চাইবে, তবুও তোমায় মরতে দিব না। কথাগুলো বলেই আহাদ রেগে হনহন করে রুম থেকে চলে যায়। নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে অফিসে চলে আসে। নিজের কেবিনে বসে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে আহাদ, কিন্তু বারবারই ঐশীর বলা কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আহাদ রেগে সামনে থাকা গ্লাসটা মুঠো করে চেপে ধরে মুহূর্তের মধ্যে গ্লাসটা ভেঙে কাজগুলো আহাদের হাতে ঠুকিয়ে দেয়। আহাদ ওর হাতের দিকে তাকায়। ঠিক তখনই সিয়াম ক্যাবিনে প্রবেশ করে। আহাদের হাতে রক্ত দেখে হন্তদন্ত হয়ে আহাদের কাছে আসে। স্যার, আপনার হাত কাটলো কি করে? আহাদ চুপ করে আছে। টেবিলের উপর গ্লাসের টুকরোগুলো দেখে সিয়াম বুঝতে পারে আহাদের হাত কিভাবে কেটেছে। স্যার, হাতটা দিন, ব্যান্ডেজ করতে হবে। লাগবে না। প্লিজ স্যার, হাত থেকে রক্ত পড়ছে, ব্যান্ডেজ করতে হবে। বললাম তো লাগবে না। স্যার প্লিজ। আহাদ আর কিছু না বলে হাত বাড়িয়ে দেয়। সিয়াম ওর হাতের রক্ত পরিষ্কার করে দিচ্ছে। ব্যান্ডেজ করতে করতে বলে, স্যার তো রেগে আছেন কেন? রেগে নেই আমি। স্যার, এত বছর ধরে আপনার সাথে আছি, আপনাকে আমি খুব ভালো করে চিনি। আপনি কখন রেগে থাকেন, কখন হ্যাপি থাকেন, আর কখন টেনশনে থাকেন তা আমি বুঝতে পারি। স্যার বলুন না, কেন রেগে আছেন? আহাদ চুপ করে রয়। স্যার, ম্যামের সাথে ঝগড়া হয়েছে? আহাদ সিয়ামের দিকে তাকায়। বুঝেছি, ম্যামের সাথে ঝগড়া হয়েছে। সিয়াম, ও যে কেন আমাকে এতটা ঘৃণা করে আমি জানি না। আচ্ছা, ও কি আমার ভালোবাসা বুঝতে পারে না? ও কি আমার কষ্টগুলো দেখতে পায় না? বলতে পারো ও কেন আমার সাথে এমন করে? কেন এত কষ্ট দেয়? স্যার চিন্তা করেন না, ম্যাম একদিন ঠিক আপনার ভালোবাসা বুঝতে পারবেন। আহাদ দীর্ঘশ্বাস ছাড়ে। স্যার আপনি বাসায় চলে যান, বাকি কাজ আমি সামলে নেব। আহাদ চেয়ার ছেড়ে উঠে কেবিন থেকে বের হয়ে যায়। 7টার দিকে আহাদ বাড়িতে আসে। সিঁড়ির কাছে যেতেই রিমির সাথে দেখা হয়। রিমি আহাদের সার্ভেন্ট। আহাদ ওকে ঐশীর দেখাশোনা করার জন্য রেখেছে। রিমি, তোমার ম্যামের কাছে গিয়েছিলে? জি স্যার, কিছুক্ষণ আগে গিয়েছিলাম, উনি ঘুমাচ্ছে। এই সময় ঘুমাচ্ছে? আচ্ছা ঠিক আছে, যাও। আহাদ ওর রুমে চলে আসে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। রিমি ও নাস্তার রুমে দিয়ে গেছে। আহাদ ফোন স্ক্রল করছে আর নাস্তা খাচ্ছে। বেশ কিছুক্ষণ পর আহাদ ঐশীর রুমে আসে। দরজা খুলে ভেতরে এসে দেখে ঐশী কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। আহাদ ওকে দেখে চলে যেতে নিলেও কেন যেন আবার রুমে আসে। ওর পাশে বসে মৃদু স্বরে বলে, উঠো জান, আর কত ঘুমাবে? জান উঠো, উঠো জান, আর কত ঘুমাবে? কি হলো, উঠো। আহাদ ওকে ডাকছে, কিন্তু ঐশীর কোনো সাড়া শব্দ নেই। আহাদের কেন যেন খটকা লাগে। ও ঐশীর মুখের উপর থেকে কাঁথা সরায়। কাঁথা সরাতেই ঐশীর পায়ের দিকের কাঁথা অংশটা সরে যায় আর কিছু একটা মেঝেতে পড়ে। কোনো কিছুর শব্দ শুনতে পেয়ে আহাদ মেঝেতে তাকায়, আর তাকাতেই রক্তমাখা ছুরি দেখতে পায়। রক্তমাখা ছুরি দেখে আহাদের মনে অজানা ভয় কাজ করে। ও ঐশীর উপর থেকে কাঁথা সরিয়ে ফেলে, আর কাঁথা সরাতেই দেখতে পায় ঐশীর বাম হাত কাটা হাতে রক্তের সাদা চাদর লাল বর্ণ ধারণ করেছে।
হাতে রক্ত শুকিয়ে গেছে, বোঝাই যাচ্ছে অনেকক্ষণ আগেই হাত কেটেছে। আহাদ ঐশীকে টেনে বুকে জড়িয়ে ধরে। জান, কি করলে তুমি? জান, এমনটা কেন করলে? জান, চোখ খোলো। জান, কথা বলো আমার সাথে। জান, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আহাদ ঐশীকে কোলে তুলে রুম থেকে বের হয়ে দ্রুত পায়ে নিচে আসে। রিমি এদিক দিয়ে যাচ্ছিল। আহাদের কোলে ঐশীকে অচেতন অবস্থায় দেখে রিমি আহাদের কাছে ছুটে আসে। স্যার, ম্যামের কি হয়েছে? রিমিকে দেখে আহাদের রাগ উঠে যায়। রেগে চেঁচিয়ে বলে, ওকে ছুরি দিয়েছো কেন? আহাদের হুঙ্কারে রিমি কেঁপে ওঠে। ও কাঁপা কাঁপা গলায় বলে, স্যার, ম্যাম চেয়েছিলেন। চেয়েছিল বলে দিয়ে দিলে? একবারও কি আমাকে জিজ্ঞেস করেছিলে? আসলে স্যার। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। স্যার। যাও বলছি। রিমি মাথা নিচু করে ফেলে। আহাদ ঐশীকে নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। আহাদ গাড়ি স্টার্ট দেয়। খুব স্পিডে ড্রাইভ করছে। আহাদ ড্রাইভ করার ফাঁকে ফাঁকে ঐশীর দিকে তাকাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ওরা হসপিটালে চলে আসে। আহাদ ঐশীকে গাড়ি থেকে নামিয়ে দ্রুত পায়ে হসপিটালের ভেতর যায়। ডক্টর ওদের দেখে আহাদকে ঐশীকে নিয়ে ওটিতে যেতে বলে। আহাদ ঐশীকে বেডে শুইয়ে দেয়। ডক্টর ওকে বের হতে বললে ও ওটি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সিয়ামও হসপিটালে চলে আসে। আহাদ ওকে আসতে বলেছে। স্যার, ম্যাম কোথায়? ওটিতে। সিয়াম আর কিচ্ছু বলে না। আহাদ কপালে দু আঙ্গুল ছেঁকিয়ে বসে আছে। ঐশীর কাজে কষ্ট পাবে না রাগ করবে বুঝতে পারছে না। আহাদের পাশে দাঁড়িয়ে ওটির দরজার দিকে তাকিয়ে আছে সিয়াম। সিয়াম জানে ঐশীর কাজে আহাদ অনেক কষ্ট পেয়েছে। রেগেও আছে বটে। ঐশী নিজের ক্ষতি করে খুব বড় ভুল করে ফেলেছে। এই ভুলের মাসুল যে ওকে দিতেই হবে। বেশ কিছুক্ষণ পর ডক্টর ওটি থেকে বের হয়। আহাদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ডক্টর ঐশী, আমাদের ইমিডিয়েটলি ও নেগেটিভ ব্লাড লাগবে। হাত কাটার ফলে শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। রক্ত দিতে না পারলে ওনাকে বাঁচানো যাবে না। ডাক্তার, আমি ম্যামকে রক্ত দিব। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ওকে, আসুন আপনি। সিয়াম ডক্টরের সাথে যায়। ওর ব্লাড টেস্ট করা হয়। তারপর ওর থেকে 2 ব্যাগ ব্লাড নিয়ে ঐশীকে দেওয়া হয়। সিয়াম ক্যাবিন থেকে বের হয়। ঐশীর ট্রিটমেন্ট আবার শুরু করা হয়। আহাদ সিয়ামকে জড়িয়ে ধরে। সিয়াম মুচকি হাসে। সিয়াম, কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। স্যার, ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। আপনি আমার জন্য যা করেছেন তাতে যদি আমার জীবনও দিয়ে দিই তবু আপনার ঋণ শোধ করতে পারবো না। আহাদ আবারও সিয়ামকে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ পর ডক্টর ওটি থেকে বের হয়। আহাদের কাছে যেয়ে বলে, মিস্টার শেখ, পেশেন্ট এখন বিপদমুক্ত। ওনাকে একটু পর কেবিনে শিফট করা হবে। আপনি যদি আর একটু দেরি করেন তবে ওনাকে আর বাঁচানো যেত না। এরপর থেকে ওনার খেয়াল রাখবেন। ওনাকে একা রাখবেন না, ওনার পাশে কেউ একজন সবসময় থাকবেন। উনি আজ সুইসাইড করার চেষ্টা করেছেন, কাল পরশু আবারও করতে চাইবেন, তাই ওনাকে একা রাখবেন না, বুঝেছেন? জি ডক্টর। ডক্টর চলে যায়। ঐশীকে কেবিনে শিফট করা হয়। আহাদ সিয়ামকে রেস্ট করার জন্য বাসায় পাঠিয়ে দেয়। ও ঐশীর কেবিনে আসে। ওকে অচেতন অবস্থায় দেখে আহাদ দীর্ঘশ্বাস ছাড়ে। ঐশীর কাছে এসে ওর কপালে ঠোঁট ছোঁয়। ব্যান্ডেজ করা হাতে ঠোঁট ছুঁয়ে মৃদু স্বরে বলে, জান, আজ যা করলে ঠিক করলে না। আমাকে এভাবে আঘাত দিবে ভাবতে পারিনি। এভাবে কষ্ট না দিলেও পারতে। জান, নিজের ক্ষতি করার চেষ্টা করে খুব বড় ভুল করে ফেলেছ। এই ভুলের শাস্তি তোমাকে পেতেই হবে। ঐশী পিট পিট করে চোখ মেলে তাকায়। চোখ মেলে নিজেকে রুমে আবিষ্কার করে। মাথা ঘুমিয়ে পাশে তাকাতেই আহাদকে দেখতে পায়। আহাদ সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। ঐশীকে চোখ মেলতে দেখে আহাদ বাঁকা হাসি দেয়। আহাদকে দেখে ঐশী ওঠার চেষ্টা করে, কিন্তু শরীরে উঠার মতন শক্তি নেই। ঐশীকে উঠতে চেষ্টা করতে দেখে আহাদ সোফা ছেড়ে উঠে ঐশীর কাছে যায়। ঐশীকে উঠিয়ে বেডের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয়। আহাদ ওর পাশে বসে ভ্রু কুচকে বলে, জান, মরণি? ও হ্যাঁ, আমি তো তোমাকে বাঁচিয়ে ফেলেছি। সরি জান। তুমি যেহেতু মরতে চেয়েছিলে, তোমাকে মরতে দেওয়াটাই উচিত ছিল। কিন্তু কি করে দেই বলো? তুমি মরে গেলে তো আমি বেঁচে থাকতে পারবো না। তুমি যে আমার প্রাণ ভোমরা। জান, এত সহজে তো তোমায় মরতে দিচ্ছি না। এখনো যে তোমাকে অনেক কিছু সহ্য করতে হবে। আমার মতো জঘন্য মানুষের সাথে সারা জীবন থাকতে হবে। আমাদের একসাথে বাঁচতে হবে, একসাথে পথ চলতে হবে। তুমি মরে গেলে তা কি হবে বলো? তাই তোমাকে আমি মরতে দিচ্ছি না। এতক্ষণ মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে কথাগুলো বললেও এখনও মুখের হাসি বদলে চেহারায়
কাঠিন্য ভাব চলে এসেছে। ও গম্ভীরভাবে বলে, আজ থেকে তোমার বন্দি জীবন শুরু হলো। সারা জীবন এই 4 দেয়ালের মাঝেই তোমাকে বন্দি হয়ে থাকতে হবে। আমাকে তোমার সারা জীবন সহ্য করতে হবে। আর হ্যাঁ, তুমি চাইলেও মরতে পারবে না। আমি তোমাকে মরতে দিব না। আহাদ কথাগুলো বলে রুম থেকে চলে যায়। ঐশী ওর যাওয়ার দিকে তাকিয়ে রয়। ও ডান চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। মনে পড়ে যায় বিকেলের ঘটনা। বিকেলে আহাদের কথাগুলো শুনে ঐশী রাগ উঠে যায়। আহাদের বলা কথাগুলো ওর কানে বাজছে। ওর কেন যেন নিজেকে তুচ্ছ মনে হচ্ছে, আহাদের হাতের পুতুল মনে হচ্ছে। আহাদের করা কথা আহার সহ্য করতে পারছে না। এভাবে তিলে তিলে মরার চেয়ে মরে যাওয়াই তো ভালো। ঐশী বিছানায় বসে জোরে রিমিকে ডাক দেয়। ওর ডাক শোনা মাত্রই রিমি দরজা খুলে ভেতরে আসে। জি ম্যাম, বলুন আপনার কিছু লাগবে? হ্যাঁ, আমি ফুড খাবো, আমার জন্য ফুড নিয়ে আসুন। ওকে ম্যাম। আর হ্যাঁ, ফলগুলো কেটে আনবেন না, একটা ছুরি দিয়ে যাবেন, আমি নিজে কেটে খাবো। ওকে ম্যাম। রিমি নিচে চলে যায়। কিছুক্ষণ পর ঐশীর জন্য ফল নিয়ে আসে। ম্যাম এনেছি। টেবিলের উপর রেখে যান। ওকে ম্যাম। রিমি ফলগুলো টেবিলের উপর রেখে চলে যায়। ঐশী হাতে ছুরি নিয়ে বসে আছে। আপন মনে বিড়বিড় করে বলছে, আহাদ, কি বললেন আপনি? আপনার অভিশপ্ত জীবন আমাকে বেঁচে থাকতে হবে? আপনার স্পর্শ সারা জীবন সহ্য করতে হবে? এই 4 দেয়ালের মাঝে আমাকে বন্দি হয়ে থাকতে হবে? কিন্তু আমি তো তা হতে দিব না। আমি বেঁচে থাকলে তো আপনি আমার উপর টর্চার করতে পারবেন, আমাকে আপনার বন্দিনী করতে পারবেন। আমি মরে যাব, তবুও আপনার বন্দিনী হব না। ঐশী চোখ বন্ধ রেখে নিজের বাম হাত কেটে ফেলে। ঐশী দাঁতে দাঁত খিঁচে কষ্ট সহ্য করেছে। ও হাতের দিকে তাকিয়ে দেখে হাত থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। ঐশী ছুরিটা মেঝেতে ফেলতে যেও থেমে যায়। ছুরিটা মেঝেতে ফেললে এর শব্দে সার্ভেন্টরা উপরে চলে আসবে, আর ওরা ওকে এইভাবে দেখলে আহাতকে কল করে সব জানিয়ে দেবে। আর আহাত ওকে বাঁচিয়ে ফেলবে। না, এমনটা করা যাবে না। ঐশী ছুরিটা নিজের পায়ের কাছে রেখে নিজেকে কাঁথা দিয়ে ঢেকে দেয়। ও জানি কিছুক্ষণ পর পরই সার্ভেন্টরা আসবে। ওরা যদি ওকে এভাবে কাঁথা মুড়িয়ে থাকতে দেখে তবে মনে করবে ও ঘুমিয়ে আছে। ঐশীর হাত থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। ব্যথায় ঐশীর জান বেরিয়ে যাচ্ছে। ঐশী দাঁতে দাঁত খিঁচে চোখ বন্ধ করে রেখেছে। ও মৃত্যুকে আপন করে নিতে পারবে, আহাতকে নয়। বিকেলের কথাগুলো মনে পড়তে ঐশী দীর্ঘশ্বাস ছাড়ে। ঐশী চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করে। ও বুঝতে পেরেছে আহাদ এত সহজে ওকে ছাড়বে না। ওকে সারা জীবন এখানেই থাকতে হবে। কিন্তু ও যে আর পারছে না। কি করে থাকবে এখানে? ঐশী দরজা খোলার শব্দ শুনতে পায়। চোখ বন্ধ করে রেখেও বুঝতে পারে আহাদ এসেছে। আহাদ ঐশীর পাশে বসে। ঐশী চোখ মেলে তাকায়। ফ্রেশ হয়ে আসো, খাবার খেয়ে মেডিসিন খেতে হবে। চলো, আমি তোমাকে নিয়ে যাই। আমি একা যেতে পারবো। ঐশী উঠার চেষ্টা করে, কিন্তু শরীরে উঠার মতন শক্তি নেই। আহাদ বিছানা ছেড়ে উঠে ঐশীকে কোলে তুলে নেয়। কোলে তুললেন কেন? নামান আমাকে। বেশি ছটফট করলে ফেলে দিব। ফেলে দিন। তা তো বলবেই। তুমি তো চাও আমি যেন সারা জীবন তোমাকে কোলে নিয়ে ঘুরি। অবশ্য এটা আমার কোনো সমস্যা নেই। আহাদের কথার উত্তরে ঐশী কিছু বলে না। আহাদ ঐশীকে ওয়াশরুমের সামনে নামিয়ে দেয়। ঐশী ফ্রেশ হয়ে আসতে আবারও ওকে কোলে তুলে বিছানায় নিয়ে এসে হেলান দিয়ে বসিয়ে দেয়। আহাদ চামচে করে স্যুপ তুলে ঐশীর মুখের সামনে তুলে ধরে। ঐশী কিছু বলবে তার আগেই আহাদ বলে, সম্পূর্ণ খাবার খেতে হবে, কোনো মানা শুনবো না। দুপুরের কথা মনে আছে তো, নাকি আবারও সেভাবেই খাওয়াতে হবে? আহাদের কথা শুনে ঐশী কোনো কথা না বলে স্যুপটুকুও খেয়ে নেয়। আহাদ আস্তে আস্তে ঐশীকে সম্পূর্ণ খাবার খাই, মেডিসিন খাইয়ে দেয়। আহাদ ঐশীকে বিছানায় শুয়ে দিয়ে রুমের লাইট অফ করে চলে যায়। শরীর ক্লান্ত থাকায় আর মেডিসিনের প্রভাবে ঐশী ঘুমিয়ে পড়ে। আহাদও নিজের রুমে যেয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করে রেখেছে, কিন্তু ঘুম আসছে না। কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসে। সামনের দেয়ালটাতে তাকাতেই গিটার দেখতে পায়। বিছানা ছেড়ে উঠে দেয়াল থেকে গিটারটা নামিয়ে বারান্দায় চলে যায়। রকিং চেয়ারে বসে গিটারে টুংটাং সুর তোলে। আকাশে চাঁদটার দিকে তাকিয়ে গুনগুন করে গান গায়। সকালে 9টার দিকে ঐশীর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই কেমন যেন অস্থির অস্থির লাগে। গোসল করলে হয়তো ভালো লাগবে। তাই ঐশী বিছানা ছেড়ে উঠে কাভার্ড থেকে জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর গোসল করে বের হয়। মাথা ভালোভাবে না মুছে বারান্দায় চেয়ে টাওয়ালটা গ্রিলের উপর মেলে দেয়। গ্রিলে হাত রেখে নিচের দিকে তাকায়। বাড়ির আশেপাশে অনেক গার্ড দেখতে পায়। ঐশী জানে এতগুলো গার্ডের চোখ ফাঁকি দিয়ে ও কখনোই এখান থেকে পালাতে পারবে না। চোখ দুটো বন্ধ করে নিঃশ্বাস নেয়।
ঐশীর আজ মায়ের কথা খুব মনে পড়ছে। আহাদের জন্য মায়ের সাথে অনেক মিথ্যা কথা বলেছে, বলতে গেলে মাকে মিথ্যেতেই জড়িয়ে রেখেছিল। আজ হয়তো মা থাকলে তার সাথে নিজের মনের কথা বলতে পারত, তাকে জড়িয়ে ধরে কাঁদতে পারত, কিন্তু তা যে আর হবার না। মা যে আর কখনোই ওর কাছে ফিরে আসবে না। মায়ের কথা মনে পড়তেই ঐশীর চোখ থেকে জল গড়িয়ে পড়ে। ঐশী আবেশে চোখের জল মুছে ফেলে। হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে ঐশী বুঝতে পারে এটা আহাদ ছাড়া অন্য কেউ না। আহাদ ওকে কিছুটা শক্ত করেই ধরেছে। ও জানে ঐশীকে জড়িয়ে ধরলে ঐশী ছোটার জন্য চেষ্টা করবে, তাই কিছুটা শক্ত করে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ পর আহাদ ঐশীকে ছেড়ে দেয়। জান, ভালোভাবে চুল মুছোনি কেন? চুলের পানিতে পিঠ ভিজে যাচ্ছে। আহাদ গ্রিলের উপর থেকে টাওয়াল নিয়ে ঐশীর চুল মুছে দিচ্ছে। চুল মোছা শেষে হাত দিয়ে চুলগুলো ঠিক করে দিয়ে কপালে ঠোঁট ছোঁয়। জান, আমি অফিসে যাচ্ছি। উল্টাপাল্টা কিছু করার কথা মাথাতেও এনো না। রুমের কোনায় কোনায় হিডেন ক্যামেরা সেট করা আছে। আমি অফিসে বসেও সারাক্ষণ তোমাকে দেখতে পারবো, তাই যা করবে বুঝে শুনে করবে। তোমার যা লাগবে রিমিকে বলবে, ও তোমাকে সব কিছু এনে দেবে। এখন যাই, লেট হয়ে যাচ্ছে। আহাদ ঐশীর কপালে চুমু দিয়ে বাই বলে চলে যায়। ঐশী আহাদের যাওয়ার দিকে তাকিয়ে পুনরায় ভাবনায় ডুব দেয়। আজ 10 দিন হলো ঐশী আহাদের বাড়িতে আছে। আহাদ ঐশীকে 4 দেয়ালের মাঝে বন্দি করে রেখেছে। ঐশীর না তো পালানোর সুযোগ আছে, না তো আত্মহত্যা করার। আহাদ ঐশীর রুম থেকে সব ধরনের ধারালো জিনিস সরিয়ে ফেলেছে, যাতে করে ঐশী যেন নিজেকে আঘাত করতে না পারে। বারান্দায় গ্রিল লাগানো, বারান্দা দিয়ে পালানোর কোনো সুযোগ নেই। আহাদ ঐশীকে রুম থেকে বের হতে দেয় না। ওর যা যা প্রয়োজন সব রুমে এনে রেখেছে। সব ধরনের ড্রেস, বোরকা, শাড়ি, 3 পিস, গাউন, লেহেঙ্গা ইত্যাদি সব ড্রেস নিয়ে কাবার্ড ভর্তি। ড্রেসিং টেবিলে সাজসজ্জার জন্য কসমেটিক্স অ্যান্ড সব ধরনের অর্নামেন্টস দিয়ে ভর্তি। ওর সেবার জন্য রিমি সহ আরও 2 জন মেয়ে সার্ভেন্ট রেখেছে। ঐশীর যখন যা প্রয়োজন হয় তা ওরা এনে দেয়। এক কথায় আহাদ ঐশীকে সব দিয়েছে, শুধু স্বাধীনতা ছাড়া। ঐশী বন্দি জীবনে অতিষ্ঠ হয়ে গেছে। আহাদের ভালোবাসা, কেয়ারিং ওর বিরক্ত লাগে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না। কিছু বললেই আহাদের টর্চার শুরু হয়ে যায়, যে টর্চারে আঘাত নয়, কেবল ভালোবাসা থাকে। আহাদ প্রতিদিন 3 বেলা ঐশীকে খাইয়ে দেয়। অফিস থেকে আসার সময় ওর জন্য কিছু না কিছু নিয়ে আসে। মাঝে মাঝে ভালোবাসার স্পর্শ দিয়ে ঐশীকে বিরক্ত করে। ঐশীকে বিরক্ত হতে দেখে আহাদ খুব মজা পায়। ঐশীর কাছে আহাদের ভালোবাসা, কেয়ারিং সব মিথ্যে মনে হয়। কেন যেন আহাদের ভালোবাসা, কেয়ারিং ঐশীর সহ্য হয় না। আহাদের স্পর্শ সহ্য হয় না, ঘৃণা হয়। যখনই আহাদের জন্য ওর মনের অনুভূতিগুলো জেগে ওঠে, তখনই মনে একটা প্রশ্ন উকিয়ে দেয়, আচ্ছা, যেই ব্যক্তি মানুষকে এত যন্ত্রণা দিয়ে মারতে পারে, সে কি আমাকে ভালোবাসে? আহাদ সিয়াম রেস্টুরেন্টে এসেছে। এখানে একটা মিটিং আছে। ক্লায়েন্টরা জ্যামে আটকে গেছে, তাই আসতে লেট হচ্ছে। সিয়াম কফি অর্ডার করেছে, একটা ওর জন্য, আরেকটা আহাদের জন্য। ওয়েটার কফি দিয়ে গেছে। আহাদ কফিতে চুমুক দেয়। সিয়াম কফিতে চুমুক দিয়ে বলে, স্যার, একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার, আসলে তুমি আবার আসলে নকলে শুরু করেছো? সিয়াম যা বলার বলে ফেলো। স্যার, কিভাবে যে কথাটা বলি। এত ভনিতা করার কিছু নেই, নির্দ্বিধায় বলে ফেলো। স্যার, আপনি ম্যামকে বিয়ে করে ফেলুন। বিয়ে? হ্যাঁ স্যার, বিয়ে করে ফেলুন। হ্যাঁ, বিয়ে তো করবো কিছুদিন পর। স্যার, বিয়েটা তাড়াতাড়ি করলে ভালো হয়, কারণ ম্যাম বিয়ে না করে আপনার বাসায় থাকছে, আর মানুষ এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে না। তাদের সাহস নেই আপনার সামনাসামনি কিছু বলার, কিন্তু আপনার পিঠ পিছে তারা আপনাকে নিয়ে আর ম্যামকে নিয়ে অনেক কটু কথা বলছে, সমালোচনা করছে। তাই বলছিলাম আর কি। সিয়ামের কথা শেষ হওয়ার আগেই আহাদ বলে, বিয়ের আয়োজন করো। জি স্যার। বললাম বিয়ের আয়োজন করো। আগামীকাল আমাদের বিয়ে, বিয়ের আয়োজন করো। ওকে স্যার। ওদের কথার মাঝে ক্লায়েন্টরা চলে আসে। তারা আসতেই ওরা কুশল বিনিময় করে, নিজেদের প্রজেক্ট সম্পর্কে তাদের বিস্তারিত তথ্য জানায়। তারা খুব মনোযোগ সহকারে ওদের কথা শোনে। মিটিং শেষ। তারপর আহাদ সিয়াম অফিসে চলে যায়। 2টার দিকে আহাদ বাসায় আসে। বারান্দা গ্রিলে মাথা ঠেকিয়ে চোখের জল ফেলেছে ঐশী। নীরবে চোখের জল ফেলেছে সে। এছাড়া যে আর কোনো উপায় নেই তার। ঐশীর আর এই 4 দেয়ালের মাঝে বন্দি হয়ে থাকতে ভালো লাগছে না। ও আর আহাদের বন্দিনী হয়ে থাকতে চায় না। ও না তো এই বন্দি জীবন মেনে নিতে পারছে, আর না তো এখান থেকে পালাতে পারছে। না তো আহাদের থেকে দূরে সরতে পারছে, না তো ওর কাছে যেতে পারছে, না তো আহাদের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারছে, না তো আহাদের ডাকে সাড়া দিতে পারছে, না তো আহাদকে ভালোবাসতে পারছে, না তো ঘৃণা করতে পারছে।
না তো মরতে পারছে, না তো বেঁচে থাকতে পারছে। ঐশী দোটানায় পড়ে গেছে, বুঝতে পারছে না কি করবে সে। যখন ঐশী এসব ভাবনায় মশগুল ছিল তখনই পেছন থেকে কেউ ওকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে ছোট ছোট ভালোবাসার পরশ এঁকে দেয়। ঐশী জানে এটা আহাদ ছাড়া অন্য কেউ না। আহাদের স্পর্শে ঐশী ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আহাদ ওকে নিজের দিকে ফিরিয়ে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। ঐশী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহাদ ঐশীর থুতনি ধরে মুখ উঁচু করে। ঐশীর চোখে পানি দেখে আহাদ ওর চোখের পানি মুছিয়ে দেয়। আহাদ ঐশীর গালে স্লাইড করতে করতে বলে, জান, একটা গুড নিউজ আছে। আহাদের কথায় ঐশীর ভ্রু কুঁচকে আসে। আগামীকাল আমাদের বিয়ে।